আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমাদের এইচএসসি 22 ব্যাচের ক্র্যাশ কোর্সের বায়োলজি ক্লাসে। অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম। মাঝখানে লম্বা একটা সময় তোমাদের সাথে ক্লাস করা হয় নাই। তোমাদেরকে এই অনুজীব অধ্যায়টা শুরু হয়েছে অনেক দিন হয়ে গেছে, বাট সেটা এখনো শেষ করা হয় নাই। সো আমি চলে আসছি আবার, অ্যান্ড পুরোদমে চলে আসছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টার শুরু করে সিলেবাসটা শেষ করে দিকে আমরা সামনে আগাবো। মাঝখানে অনেকটা লম্বা গ্যাপ হয়েছে, আমি মাঝখানে ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম, অফিসিয়াল কিছু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা হয়নি, বাট আই এম ব্যাক অ্যাগেইন। অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে কুইকলি একটু জানিয়ে দাও। এবং শেয়ার তো করতে পারবে না, বাট ফ্রেন্ডসদেরকে কি করে দাও, মেনশন করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে ক্লাসটা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সো আমি শুক্রবার তোমাদের সাথে আবার চলে আসছি। এখন বাজছে রাত 7:50, একটু লেট হয়ে গেল। সো টেনশন নাই, আজকে আমরা অনুজীব চ্যাপ্টারের ষষ্ঠ লেকচার পড়তে যাচ্ছি এবং আজকে আমরা পড়বো দুইটা রোগ নিয়ে। ভাইরাল হেপাটাইটিস, যেটার কারণে জন্ডিস হয়, এবং ডেঙ্গু ভাইরাসের শেষ টপিক। তারপর আমরা ব্যাকটেরিয়ার দিকে আগাবো। সো কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো, ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে ফেলো এবং ক্লাসে একটা রিয়াকশন দিয়ে দাও, লাইক হোক, লাভ হোক, ওয়াও, এনি কাইন্ড অফ রিয়াকশন ক্লাসে দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি 200 স্টুডেন্ট আমার সাথে জয়েন করে ফেলেছো। অ্যান্ড জিহান বলতেছো বাংলাদেশ হেরে যাওয়ায় আমি ডিপ্রেশনে। আহারে। সুজল পোদ্দার আছো আমাদের সাথে, উম্মে হানি সুমাইয়া আছো আমাদের সাথে, সামিয়া শেখ আছো আমাদের সাথে, আমাদের সাথে আছো ইদি, আমাদের সাথে রয়েছে মৌ, আমাদের সাথে রয়েছে মুন, আমাদের সাথে রয়েছে মাহফুজ আহমেদ। বলছো ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস যেহেতু সবকিছু ক্লিয়ার আছে, তো আমি আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। তার আগে একটু এসিটা ঠিক করে দিই, ঠান্ডায় জমে যাচ্ছি। ওকে, সো আজকে আমরা ক্লাসটা কি করবো? আমরা আজকে ক্লাসটা স্মার্ট বোর্ডে করবো। তোমাদের সাথে সর্বশেষ যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা হয়েছিল হচ্ছে হোয়াইট বোর্ডে। তো রিসেন্টলি আমি স্মার্ট বোর্ডে শিফট করছি, বাট স্মার্ট বোর্ডে শিফট করার পরে তোমাদের সাথে এখনো পর্যন্ত ক্লাস নেওয়া হয়নি। তো আজকে আমরা স্মার্ট বোর্ডে অনুজীব লেকচারটা পড়বো। যেহেতু হঠাৎ করে স্মার্ট বোর্ডে প্যাটার্নে শিফট করলে একটু তোমাদের কষ্ট হয়, যার কারণে আজকে আমি একদম স্মার্ট বোর্ডটাকে একদম হোয়াইট বোর্ড প্যাটার্নে করে নিয়ে আসি। কোনো স্লাইড রাখি নেই, কোনো ছবি রাখি নেই, কোনো লেখা রাখি নেই। আস্তে আস্তে আমরা সেদিকে যাবো। অ্যান্ড আমরা আজকে এখানে একদম হোয়াইট বোর্ডের প্যাটার্নেই পড়বো, বাট একটু স্মার্ট ওয়েতে। সো আমরা ভাইরাস পড়তেছিলাম, তাই না? আমরা পড়তেছিলাম হচ্ছে ভাইরাস। ভাইরাসের আমরা লাস্ট লেকচারে কিছু ব্যবহার, কিছু উপকারিতা অপকারিতা পড়ছিলাম। আমরা পড়ছিলাম কিছু ভাইরাসের গঠন নিয়ে, আমরা লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র পড়ছিলাম। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। ভাইরাস গঠিত বেসিক্যালি তিনটা রোগ তোমাদের বই আলোচনা করছে। ভাইরাল হেপাটাইটিস, যেটা মানুষের হচ্ছে, ডেঙ্গু, এটাও মানুষের হয়, আর একটা উদ্ভিদের রোগ আমরা পড়বো, সেটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। পেঁপের গায়ে স্পট স্পট দাগ পড়ে যায় ভাইরাসটা হলে। সো এটা নিয়ে আমরা পড়বো। সো আজকে আমরা ক্লাসে বেসিক্যালি তিনটা রোগ নিয়ে কি করবো, আলোচনা করবো। আমি দেখতে পাচ্ছি কি বলতেছো, এই খেলার পড়া কি একসাথে হয়? খেলা আর পড়া কিন্তু একসাথে হয় না, ঠিক আছে? ওকে, সো আমরা ভাইরাসগুলিত রোগ পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি? ভাইরাসগুলিত রোগ। তাহলে আমি উপর লিখে দিই ভাইরাস জনিত, এই জনিত মান হয়ে গেছে, ভাইরাস জনিত রোগ। তো ভাইরাস জনিত রোগের মধ্যে আমাদের আমাদের যে বইয়ের সিলেবাস আছে, আমাদের বইয়ের সিলেবাসে তিনটা রোগ সম্পর্কে আলোচনা করে। কোন রোগ সম্পর্কে আলোচনা করে? তিনটা। ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, আমাদের এখানে আছে 2 নম্বরে ডেঙ্গু। আমাদের আলোচনা হবে ডেঙ্গু নিয়ে, এবং আমাদের আলোচনা করা হবে পাপায়া রিং স্পট ভাইরাস বা পেঁপের রিং স্পট ভাইরাস নিয়ে। পেঁপের রিং স্পট ভাইরাস নিয়ে, পেঁপের রিং স্পট ভাইরাস নিয়ে আমরা এই তিনটা ভাইরাস নিয়ে বেসিক্যালি আমরা আজকে কথাবার্তা বলবো। সো আমাদের এখানে
আমরা এখানে বেসিক্যালি ভাইরাল হেপাটাইটিসটা যেটা আছে সেটা কি হয়, সেটা কাদের হয়, এটা কিন্তু মানুষের হয়। এটা কাদের হয়? মানুষের হয়। মানুষের একটা রোগ, মানুষের, এবং এটা কোথায় অ্যাটাক করে? এটা অ্যাটাক করে হচ্ছে যকৃতে। এটা কোথায় অ্যাটাক করে? এটা অ্যাটাক করে হচ্ছে যকৃতে। যকৃত মানে কি? যকৃত মানে হচ্ছে লিভার। যকৃত মানে কি? লিভার। এবং লিভারকে ড্যামেজ করে দেয়, যকৃতকে ড্যামেজ করে দেয়। তারপর একটা রোগ দেখা দেয়, যে রোগটার নাম হচ্ছে জন্ডিস। ওকে, আচ্ছা আমরা কি করবো? আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে। ডেঙ্গু, ডেঙ্গু এটা কিন্তু মানুষের হয়, এটাও কিন্তু মানুষের হয়। এবং এর ফলে কি হয়? এর ফলে যেটা হয় সেটা হচ্ছে জ্বর। ডেঙ্গুর ফলে কি হয়? এক্সট্রিমলি জ্বর হয় এবং বডির ভিতরে রক্তক্ষরণ হতে পারে, হেমোরেজও কিন্তু হতে পারে। আমরা পেঁপে রিং স্পট ভাইরাস, এটা কাদের হবে? এটা হচ্ছে পেঁপে গাছে। এটা কাদের হবে? এটা হবে হচ্ছে পেঁপে গাছে। এটা হবে পেঁপে গাছে এবং পুরো পেঁপে গাছটা এটা দিয়ে কি হবে? এফেক্টেড হবে। পুরো পেঁপে গাছটা এটা দিয়ে কি হবে? এফেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাসের কথা। তাহলে এই তিনটা ভাইরাস নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার কলিং বেলে কেউ একজন আসছে, একটা মিনিট দাঁড়াও, কলিং বেলটা ইয়ে করে নিয়ে আসি। কলিং বেলটা মানে দরজা খুলে আসি। সরি, আমার কলিং বেলে আন্টি এসেছিল রান্না করতে। সো এই হচ্ছে অবস্থা। এই কয়েকটা ভাইরাস ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তো আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমেই আমরা কোথায় চলে যাব? আমরা প্রথমে হচ্ছে ডেঙ্গুতে চলে যাব। আমরা প্রথমে কোথায় চলে যাব? সরি, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিসে চলে যাব। ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস, এই হেপাটাইটিস রোগটা কিন্তু অনেক কমন একটা রোগ, ঠিক আছে? এবং এই রোগটা ভাইয়া সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড সাউন্ড দাও, আমি একটু সাউন্ডটা চেক করে নিই। সাউন্ড কি প্রবলেম হচ্ছে? সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আমি তো সাউন্ড ঠিকই দেখাচ্ছি, এখান থেকে তো আমাকে সাউন্ড ঠিকই দেখাচ্ছে। একটু কমেন্ট করে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। আমি তো সাউন্ড ঠিকই দেখাচ্ছি, এখান থেকে তো আমাকে সাউন্ড ঠিকই দেখাচ্ছে। একটু কমেন্ট করে জানাও কি সাউন্ড কি ঠিক আছে। একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ওকে। আচ্ছা, তা যেহেতু বলছো সাউন্ড ওকে, তাহলে আমি ইয়ে করলাম, একটু নেট কানেকশনটা দেখো। নেট কানেকশনে প্রবলেম হতে পারে। আমার এখান থেকে সাউন্ড ওকে বলতেছে, আমার এখান থেকে সাউন্ডের কোনো সমস্যা আমি চেক করে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কোথায় চলে যাব? আমরা প্রথমে চলে যাব হচ্ছে ভাইরাল হেপাটাইটিসে। ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে? ভাইরাল, ভাইরাল নাম শুনে তো কেমন লাগে, তাই না? ভাইরাল, ভাইরাল হেপাটাইটিস। আমরা চলে যাব ভাইরাল হেপাটাইটিসে। ভাইরাল হেপাটাইটিসে আমরা চলে যাব। আচ্ছা, তো এই ভাইরাল হেপাটাইটিসটা কি? ভাইরাল হেপাটাইটিসটা বেসিক্যালি একটা বিশেষ প্রকৃতির ভাইরাসের কারণে হয়। এই ভাইরাসটা ডিএনএ ভাইরাসও হতে পারে, আবার আরএনএ ভাইরাসও হতে পারে। মানে এখানে যে ভাইরাসগুলো আছে সেটা ডিএনএও হতে পারে, সেটা কি হতে পারে? আরএনএও হতে পারে, দুই প্রকৃতিরই হতে পারে। ঠিক আছে, এই প্রকৃতির ভাইরাসগুলো কি করে? এই প্রকৃতির ভাইরাসগুলো হচ্ছে আমাদের যকৃত বা লিভারে, যকৃত বা লিভারে অ্যাটাক করে। এটা হচ্ছে লিভার বা যকৃত বা লিভার, এবং যকৃত বা লিভারকে কি করে দেয়? ড্যামেজ করে দেয়। ঠিক আছে, তাহলে এই ভাইরাল হেপাটাইটিসটা কয় প্রকৃতির হয়? এই ভাইরাল হেপাটাইটিসটা কয় প্রকৃতির হয় সেটা সবার আবার আমার জানা উচিত। এই ভাইরাল হেপাটাইটিসটা কয় প্রকৃতির হয়? 5 প্রকৃতির হয়। কয় প্রকৃতির হয় ভাইয়া? 5 প্রকৃতির হয়। সেটা সবার আবার আমার জানা উচিত। কয় প্রকৃতির হয়? 5 প্রকৃতি। ঠিক আছে, তাহলে সেই 5 প্রকৃতিগুলো কি কি? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস
সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। এখন কথা হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস কি লিখছি, হেপাটাইটিস, হেপাটাইটিস, হেপাটিক এই কথাটা আসছে কোথা থেকে, হেপাটিক থেকে। কথাটা কোথা থেকে আসছে, হেপাটিক থেকে। হেপাটিক, যেখানেই তোমরা হেপাটিক শব্দটা পাবা, যেখানেই তোমরা হেপাটিক শব্দটা পাবা, বুঝবে এটা কাকে ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে লিভারকে ইন্ডিকেট করতেছে। তাহলে যেখানে তোমরা হেপাটিক ওয়ার্ডটা পাবা, বুঝবে এটা কাকে ইন্ডিকেট করতেছে, লিভারকে ইন্ডিকেট করতেছে। এবং হেপাটাইটিস কোনো কিছু নামের শেষে যদি আইটিস পাও, যেমন ধরো হেপাটাইটিস, টাইটিস, কোনো কিছু নামের শেষে যদি আইটিআইএস পাও, কি পাও, আইটিআইএস, তাহলে বুঝবা এটার মানে হচ্ছে ইনফেকশন বা প্রদাহ। তাহলে বুঝবে এটার নাম কি, এটার মানে হচ্ছে ইনফেকশন বা প্রদাহ, ইনফেকশন বা প্রদাহ। তাহলে হেপাটাইটিস শব্দের অর্থ কি, হেপাটাইটিস শব্দের অর্থ হচ্ছে লিভারে ইনফেকশন বা লিভারে প্রদাহ, লিভারে ইনফেকশন বা লিভারে প্রদাহ। ইনফেকশন মানে প্রদাহ, প্রদাহ মানে ইনফেকশন, লিভার ইনফেকশন বা লিভারে প্রদাহ মানে হচ্ছে হেপাটাইটিস। তার মানে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস, এই 5 প্রকৃতির পাচ্ছি, এ বি সি ডি ই, আর ভি মানে হচ্ছে ভাইরাস। এগুলা কি করবে, লিভারে অ্যাটাক করবে ভাইরাসগুলো এবং লিভারকে ড্যামেজ করে দিবে, যেটাকে আমরা লিভার সিরোসিসও বলি। কি বলি, লিভার সিরোসিস। এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এই যে ই, এই 5 প্রকৃতির আমরা কি পাচ্ছি, হেপাটাইটিস ভাইরাস পাচ্ছি। কয় প্রকৃতির পাচ্ছি, 5 প্রকৃতির। আচ্ছা, তার মধ্যে একটা কথা বলে রাখি, এই ভাইরাসগুলোর মধ্যে মনে রাখবা বি ভাইরাস যেটা বি, যেটা হচ্ছে কি বি, বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। তাহলে মনে রাখবা এই ভাইরাসটা বাংলাদেশের মানুষকে বেশি অ্যাটাক করে, বা বাংলাদেশের মানুষের মধ্যে এই হেপাটাইটিস বি ভাইরাসটা বেশি দেখা যায়। বি ফর বাংলাদেশ এভাবে মনে রাখবা। তাহলে বাংলাদেশে কি বেশি দেখা যায়, বাংলাদেশে এই বি ভাইরাসটা কি বেশি দেখা যায়। ঠিক আছে। আর সি, দেখো সি নামটা থেকে আমরা কি পাই, সি ফর ক্যান্সার হয় না, সি ফর কি হয়, ক্যান্সার, সি ফর হয় হচ্ছে ক্যান্সার। যদিও এটার কারণে ক্যান্সার হচ্ছে না, কিন্তু মনে রাখবা সি ক্যান্সার, ক্যান্সার হলে যেরকম মানুষকে বাঁচানো যায় না, কি বলছি, ক্যান্সার হলে যেরকম মানুষকে বাঁচানো যায় না, তেমনি হেপাটাইটিস সি ভাইরাসটা অনেক বেশি ডেঞ্জারাস, ক্যান্সারের মতো ডেঞ্জারাস। এটার মানে এই না যে এটার কারণে ক্যান্সার হয়, আমি একটু কেটে দিলাম আবার, এটা মানে এই না যে এটার কারণে ক্যান্সার হয়, বাট এই হেপাটাইটিস সি ভাইরাসটা ক্যান্সারের মতো ডেঞ্জারাস। তাহলে আমি এখানে লিখে দিই ডেঞ্জার, এখানে লিখে দিই আমরা DANGEROUS, মোস্ট ডেঞ্জারাস। তাহলে কোনটা মোস্ট ডেঞ্জারাস, হেপাটাইটিস সি ভাইরাসটা মোস্ট ডেঞ্জারাস। প্লাস বাংলাদেশের মানুষের কোনটা বেশি হয়, বাংলাদেশের মানুষের হেপাটাইটিস বি ভাইরাসটা বেশি হয়। তাহলে এই জিনিসগুলো একটু কমনলি তোমাদের একটু কি করে রাখতে হবে, কমনলি একটু জেনে রাখতে হবে। এবং এটা খুবই খুবই ডেঞ্জারাস একটা রোগ। বাংলাদেশের মানুষ প্রতি বছরই অসংখ্য মানুষ এই হেপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এবং আরেকটা কথা বলে রাখি, এই ভাইরাসটা এসটিডি টাইপের, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এইডস যেভাবে ছড়ায়, এইডস যেভাবে ছড়ায় ঠিক সেভাবেই কিন্তু এই ভাইরাসটা ছড়াইতে পারে। যেমন ধরো মায়ের বুকে দুধ পান করার মাধ্যমে, রক্ত নেওয়ার মাধ্যমে, যৌন প্রজননের মাধ্যমে কিন্তু এই রোগটা হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তার মানে এই রোগটা কিন্তু এই কারণে কিন্তু সহজেই কি হয়ে যায়, সহজেই কিন্তু এই রোগটা ছড়িয়ে যায়। এবং আরেকটা কথা বলে রাখি যে হেপাটাইটিস সি যেটা আছে, হেপাটাইটিস সি ভাইরাস যেটা আছে, এই যে সি ভাইরাস, এই সি ভাইরাসটাকে ডেঞ্জারাসের পাশাপাশি আরেকটা জিনিস ডাকা হয়, ডেঞ্জারাসের পাশাপাশি সেটা কি ডাকা হয়, এটাকে তুষের আগুন ডাকা হয়। এটাকে কি ডাকা হয়, তুষের আগুন। এটা একটু মনে রাখবা, এটাকে কি ডাকা হয়, তুষের আগুন। কেন ভাইয়া, কেন তুষের আগুন বলা হচ্ছে? তুষের আগুন এই কারণে বলা হচ্ছে, হেপাটাইটিস সি ভাইরাসে অ্যাটাক করলে সেই মানুষটাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এবং তুষের আগুন, তুষ মানে কি বুঝছো, ওই যে খড় দিয়ে তুষ কাঠ বানায় না, তুষের কাঠ যেটা হচ্ছে রান্না বান্না করে গ্রাম অঞ্চলে, শহরে অনেক জায়গায় রান্না বান্না করে। সেই তুষের আগুন যেরকম একবার জ্বলে গেলে জ্বলতে 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 সব ছারখার করে দেয়। খেরের পালার মধ্যে, খেরের পালা কি হচ্ছে, ধান গাছের খড় যেটা, সেটার মধ্যে যদি আগুন লাগে পুরো খড়ের পালা কিন্তু জ্বলে যায়, সহজে কিন্তু এটাকে নিভানো যায় না, অনেক বেশি পানি ঢাললে নিভানো যায়। তেমনি হেপাটাইটিস সিটা এতই ডেঞ্জারাস, যেটা হইলে আস্তে 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 মানুষটাকে কি করে ফেলে, আস্তে আস্তে মানুষটাকে মেরে ফেলে। এবং মানুষটা কি করে না, টেরও পায় না যে তার হেপাটাইটিস হয়ে গেছে। এই জন্য এটাকে
তুষের আগুনের পাশাপাশি নীরব ঘাতকও ডাকা হয়। এটাকে কি বলা হয়? নীরব ঘাতকও ডাকা হয়। নীরব ঘাতক হইলে বুঝাই যায় না যে তোমার কি হয়ে গেছে, তোমার হেপাটাইটিস হয়ে গেছে। তাহলে এই ইনফরমেশন গুলো একটু মাথায় ভালো করে রাখতে হবে। এখানে যে কটা কথা বললাম এই কথাগুলো মাথায় ভালো করে রাখতে হবে। অন্যগুলো ইনফরমেশন তেমন বেশি মানে ইয়ে না, বাট এই কটা ইনফরমেশন তোমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। পাশাপাশি আরেকটা ইনফরমেশন, কোনটা ডিএনএ কোনটা আরএনএ, কোনটা ডিএনএ দিয়ে তৈরি কোনটা আরএনএ দিয়ে তৈরি, এই ইনফরমেশনটা তোমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। তাহলে সেটা আমি একটু লিখে দিই, খেয়াল করে দেখো। এখানে বলছি হেপাটাইটিস বি ভাইরাসটা বাংলাদেশে বেশি হয়। হেপাটাইটিস বি ভাইরাসটা বাংলাদেশের মানুষকে কি করে? বেশি অ্যাটাক করে, তাই তো? হেপাটাইটিস বি ভাইরাসটা বাংলাদেশের মানুষকে বেশি অ্যাটাক করে। বাংলাদেশকে সংক্ষেপে কি লেখে একটু কুইকলি বলো। বাংলাদেশকে সংক্ষেপে আমরা কিভাবে লিখি? আচ্ছা আমি একটু সাউন্ডটা যখন চেক করি তুমি একটু কমেন্টে জানাই দাও। বাংলাদেশকে সংক্ষেপে আমরা কি লিখি? যেমন ইন্ডিয়াকে আইএন লিখি, বাংলাদেশকে সংক্ষেপে কি লিখি? আচ্ছা এখন একটু সাউন্ড চেক করো, এখন একটু সাউন্ড চেক করো। হ্যাঁ, তো বাংলাদেশকে আমরা সংক্ষেপে কি লিখি? এখন একটু সাউন্ড চেক করো। হ্যাঁ, তো বাংলাদেশকে আমরা সংক্ষেপে কি লিখি? এখনো মনে হয় সাউন্ডে প্রবলেম। ঠিক আছে, বাংলাদেশের সংক্ষেপে কি লিখি? ইয়েস, বাংলাদেশকে সংক্ষেপে আমরা বিডি লিখি। আমি তো এখানে সাউন্ড আমার এখানে তো সব সেটিং ঠিক বলতেছে, বাট এখানে প্রবলেমটা কোথায় হলো না আসলে? আমার এখানে তো সেটিং একদম পারফেক্ট বলতেছে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ওহো ফাইনালি এতক্ষণ পর সাউন্ড ঠিক হয়েছে। আচ্ছা অনেক নাড়াচাড়ার পরে তাহলে বাংলাদেশকে সংক্ষেপে আমরা বিডি লিখি। বাংলাদেশের সংক্ষেপে আমরা লিখি হচ্ছে বিডি। সো এই বি আর ডি কে যদি আমি একসাথে করি, বি কে কমা রেখে যদি ডি লিখি, কারণ বাংলাদেশে যেহেতু হেপাটাইটিস বিটা বেশি হচ্ছে আর বাংলাদেশকে সংক্ষেপে আমরা বিডি লিখি, তাহলে বিডি মানে বাংলাদেশ, বিডি মানে কি? বাংলাদেশ, এবং ডি ফর ডিএনএ, এবং ডি ফর ডিএনএ, এবং ডি ফর কি? ডিএনএ, ডি ফর ডিএনএ। তার মানে হেপাটাইটিস বি যেটা আছে এটা ডিএনএ দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি, এক্সেপ্ট অল আদার্স, এক্সেপ্ট অল আদার্স আর আরএনএ। তাছাড়া বাকি সবগুলাই কি? আরএনএ। বাকি সবগুলাই কি ভাইরাস? আরএনএ ভাইরাস। বাকি সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস, বাকি সবগুলাই আরএনএ ভাইরাস। এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি আর বাকি সবগুলাই হচ্ছে আরএনএ। কেমনে মনে রাখবো? হেপাটাইটিস বিটা বাংলাদেশের মানুষের বেশি হয় আর বাংলাদেশকে সংক্ষেপে বিডি রাখে, আর ডি ফর ডিএনএ। ডি দিয়ে আমরা কি পাই? ডিএনএ পাই। এই কয়েকটা ইনফরমেশন আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? এই কটা ইনফরমেশন আমাদের একটু জেনে রাখতে হবে ভালো করে। আচ্ছা সাথে আরো কিছু ইনফরমেশন আমি অ্যাড করি, যে ইনফরমেশনগুলো আসলে বরাবর চলে আসে। এবার যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে সুপ্তিকাল। এবার কি অ্যাড করতে যাচ্ছি আমি? সুপ্তিকাল। সুপ্তিকাল আমি একটু এখানে লিখি। সুপ্তি, সুপ্তি নামের কেউ আছো নাকি? সুপ্তি নামটা অনেক সুন্দর। সুপ্তিকাল, তাহলে হোয়াট ইজ সুপ্তিকাল? সুপ্তিকাল মানে কি? সুপ্তিকাল মানে হচ্ছে একটা ভাইরাস একটা মানুষের দেহে অ্যাটাক করার পরে কতদিন সে চুপচাপ বসে থাকে, কোনো রোগ তৈরি করে না। রোগ তৈরি করে না বলতে কোনো বাহ্যিক কোনো কিছু প্রকাশ করে না, একদম চুপটি মেরে বসে থাকে। এটাকে বলা হয় কি? সুপ্তিকাল বা লেটেন্সি পিরিয়ড বা ইনকিউবেটরি পিরিয়ড। যেই সময় একটা ভাইরাস ধরো তোমার শরীরে ঢুকলো, ঢোকার ধরে 1 মাস পর সেটা রোগ প্রকাশ করলো, তো এই যে মাঝখানে যে 1 মাস সময়, এটাকে বলা হয় সুপ্তিকাল। সুপ্তিকাল এতটুকু সময় ওই মানুষটা বুঝবেই না যে তার মধ্যে কি একটা বিরাট বড় লেভেলের ভাইরাস ঢুকছে। এই সুপ্তিকালটা কিন্তু এইডস রোগের ক্ষেত্রে অনেক বেশি, এই জন্য মানুষ বোঝেই না যে কখন তার কি হয়ে গেছে, এইডস হয়ে গেছে। তাহলে সুপ্তিকাল মানে কি? কতক্ষণ পর্যন্ত সে ঢুকে চুপচাপ বসে থাকে। তো অ্যাকর্ডিং টু আবুল হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই অনুসারে হেপাটাইটিস এ ভাইরাসের সুপ্তিকাল হচ্ছে 14 থেকে 28 দিন। 14 থেকে 28 দিন, 14 থেকে 28 দিন। হেপাটাইটিস এ ভাইরাসের সুপ্তিকাল কত? 14 থেকে 28 দিন, 14 থেকে 28 দিন। আচ্ছা আমি বাংলাদেশ লেখাটাকে মুছে দিই, কারণ এটা আমাদের দরকার পড়তেছে না, কারণ আমরা তো বুঝে গেছি এটার মিনিং কি। বি ফর বাংলাদেশ তো লেখাই আছে। আমরা এবার হেপাটাইটিস বি যেটা আছে এটা সুপ্তিকাল কিন্তু অনেক বেশি, 45 থেকে 180 দিন। এটার সুপ্তিকাল অনেক বেশি, এটা সুপ্তিকাল হচ্ছে 45 থেকে 180 দিন। তাহলে 45 থেকে 180
80 দিন, 45 থেকে 180 দিন, ঠিক আছে? বুঝতে পেরেছো? 45 থেকে 180 দিন, তাহলে এটা সুপ্তিকাল কিন্তু অনেক লম্বা। এরপরে দেখো হেপাটাইটিস সি ভাইরাস, যেটা হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি ডেঞ্জারাস। এটার কত? এটা হচ্ছে 14 থেকে 180 দিন। এটা কত? 14 থেকে 180 দিন। তার মানে বি আর সি মোটামুটি সেম। বি সিটটা আরো বেশি তাড়াতাড়ি প্রকাশ পায়। সিটটা কি আরো বেশি তাড়াতাড়ি প্রকাশ পায়। এবার আসি হেপাটাইটিস ডি ভাইরাস। ডি ভাইরাসটা হচ্ছে 21 থেকে 49 দিন, 21 থেকে 49 দিন, 21 থেকে 49 দিন, তার মানে মোটামুটি এ এর কাছাকাছি। এবং তারপরটা হচ্ছে 21 থেকে 56 দিন, 21 থেকে 56 দিন। এ বি সি এই তিনটা সুপ্তিকাল একটু ভালো করে পড়ে নিবা। এ বি সি, ঠিক আছে? ডিই থেকেও আসে, বাট এবিসি থেকে সুপ্তিকালগুলো বেশি আসে। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো লিখছি এমসিকিউ এর জন্য, এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে তোমাদের সুপ্তিকাল এই টাইম পিরিয়ডটা তোমাদের একটু প্যাচ লাগবে, বাট এটাকে একটু তোমাদের একটু সুন্দর করে শিখে নিতে হবে। বুঝতে পেরেছো? এদের আকার আকৃতি আয়তন এত কিছু পড়ার দরকার না, অনেক ন্যানোমিটার দেওয়া আছে, কেউ চাইলে পড়তে পারো, বাট আমি এগুলোকে এমসিকিউ এর জন্য প্রেফার করি না। এইখানে যে করে ইনফরমেশন দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা আকারে দেওয়া, মানে বক্স আকারে দেওয়া, এটাকে আমি এখানে একটা হরাইজন্টালি আড়াআড়ি ভাবে তোমাদের কি করে দিলাম, এখানে লিখে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস নিয়ে কমন কিছু কথাবার্তা। এবার আমরা এই মানে রোগের ফলে কি হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে একটু আমরা জানবো। তাহলে উপরে আমি একটু আবার হেডলাইনটা লিখে ফেলি, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। বুঝতে পেরেছো? তো এবার আমরা কি করতেছি, এবার আমরা রোগের যে লক্ষণ, রোগের যে প্রতিকার, প্রতিরোধ বা রোগটা কিভাবে আমরা নির্ণয় করব, সেগুলো নিয়ে আমরা একটু জানবো। তাহলে এখন আমরা পড়তে যাচ্ছি এই রোগের লক্ষণগুলো। এই রোগটা হইলে আমরা কি হয়, কিভাবে বুঝবো যে আমার কি হয়েছে, ভাইরাল হেপাটাইটিস হয়েছে, ঠিক আছে? তাহলে এই রোগের লক্ষণটা কি? এই রোগের লক্ষণটা হচ্ছে এই যে এই জীবাণুটা শরীরে ঢোকার সাথে সাথে এটা কোথায় যাওয়া শুরু করে, লিভারে অ্যাটাক করা শুরু করে দেয়। তাহলে লিভারকে কি করবে, ড্যামেজ করবে, লিভারের কোষ মারা যাবে। তার মানে কি হবে, ইনফেকশন হবে। কি হবে, ইনফেকশন হবে। ইনফেকশন, লিভার ইনফেকশন হলে সবার প্রথমে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে জ্বর। ইনফেকশন হলে সবার প্রথমে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে জ্বর। জ্বর দ্বারা কি বোঝায়, জ্বর দ্বারা বোঝায় যে তোমার কি হয়েছে, ইনফেকশন হয়েছে। জ্বরের পাশাপাশি কি হয়, খাবার হজমে সমস্যা হয়। তাহলে হজমে সমস্যা কেন খাবার হজমের সমস্যা হয়? তোমরা যদি পরিপাক অধ্যায় পড়ে থাকো তাহলে তোমরা জানবা খাবার পরিপাকের জন্য লিভারের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কোনো খাবার পরিপাক করতে লিভার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লিভার থেকে পিত্তরস তৈরি হয়। এই পিত্তরসটা পিত্তথলিতে জমা থাকে এবং এটা ফ্যাট জাতীয় খাবার পরিপাকে হেল্প করে। যে কোনো বিপাকেও কিন্তু লিভার হেল্প করে। তার মানে কি, পুরো হজমে কি হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, হজমে সমস্যা হবে। তারপরে কি হবে, তারপর হচ্ছে বমি ভাব হবে, বমি হবে, হজমে সমস্যা হবে, বমি হবে এবং খাবারে অরুচি চলে আসবে। খাবারে কি আসবে, খাবারে অরুচি চলে আসবে, ক্ষুধা মন্দা যেটাকে বলা হয়। আচ্ছা, এবং দেখো হজমের সমস্যা থেকে একটা সময় পাতলা পায়খানা হবে, একটা সময় কি হবে, পাতলা পায়খানা হবে। কি হবে, পাতলা পায়খানা হবে। আচ্ছা, এরপরে কি হবে দেখো তো, এরপরে দেখো তোমার অরুচি হচ্ছে এবং পাতলা পায়খানা হচ্ছে। তার মানে কি, তুমি খাবার দাবার ঠিক মতে করতে পারতেছো না, তাহলে তোমার কি হবে, তোমার দুর্বলতা তৈরি হবে। এগুলো মুখস্থ করা লাগে না, বাট এগুলো পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? তোমার দুর্বলতা তৈরি হবে এবং পাশাপাশি তোমার শরীর নিস্তেজ হয়ে যাবে। শরীর কি হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, শরীর নিস্তেজ হয়ে যাবে। কি হবে, মাথা ব্যথা হবে, তোমার মাথা ব্যথা হবে, ঘাড় ও কাঁধ ব্যথা হবে, ঘাড় ও কাঁধে ব্যথা হবে। তাহলে এইগুলা কিসের ফলে হচ্ছে, এগুলো আমার হেপাটাইটিসের একটা কিছু কমন লক্ষণ, এগুলো কমন লক্ষণ। তারপরে আমি কি দেখে অ্যালার্ট হব, আমি অ্যালার্ট হইতে পারবো প্রস্রাব হলুদ, প্রস্রাব বানান কি,
প্রস্রাব বানাই তো ভুলে গেলাম, ঠিক আছে, পয়রফালা হবে নাকি পয়রফালা দন্তা শয়রবার, হ্যাঁ, প্রস্রাব হলুদ হবে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, দেহ চোখ হলুদ হয়ে যাবে, দেহ আর চোখ কি হয়ে যাবে, হলুদ হলুদ হয়ে যাবে, হাত পা হলুদ হয়ে যাবে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, জিভে এভাবে দেখলে হলুদ হবে, চোখের নিচে যেভাবে টান দিলে এই জায়গাটা কি মনে হবে, হলুদ মনে হবে। কারণ কি, বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে। লিভার যখন ড্যামেজ হয় তখন অনেক বেশি কি হয়, অনেক বেশি বিলিরুবিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, বিলিরুবিন উৎপন্ন হয়, ঠিক আছে। এবং এই বিলিরুবিনের কারণে কি হয়ে যাবে, চোখ হাত পা এগুলো কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এটা কার কারণে হচ্ছে, বিলিরুবিনের কারণে। কার কারণে হচ্ছে, বিলিরুবিনের কারণে। কার কারণে, বিলিরুবিন। এই বিলিরুবিনটা কেন তৈরি হয়, অনেক বেশি রক্ত ভেঙে গেলে বিলিরুবিন তৈরি হয়। আর যকৃতে অনেক বেশি রক্ত জমা থাকে, তো যকৃৎ যখন ড্যামেজ হয়, লিভার যখন ড্যামেজ হয়, লিভারের সাথে সাথে লিভারের রক্ত ড্যামেজ হয়, আর রক্ত ড্যামেজ হয়ে বিলিরুবিন উৎপন্ন করে, বিলিরুবিন রক্তের মধ্যে মিশে হলুদ হয়ে যায়। বিলিরুবিনের বর্ণ কি, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। বিলিরুবিনের বর্ণ কি, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। বুঝতে পারলাম। আচ্ছা, লাস্ট মোমেন্টে এসে কি হয়, একদম শেষের দিকে ডেঞ্জারাস কি হয়, লিভার সিরোসিস হয়। কি হয়, লিভার সিরোসিস। লিভার সিরোসিস, সিরোসিস মানে কি, লিভারের সেলগুলা ড্যামেজ হয়ে যায়, লিভারের সেলগুলো নষ্ট হয়ে যায়, এবং অনেক সময় হয়ে যায় কি, লিভার 60% 70% ড্যামেজ করে ফেলায়, লিভার সিরোসিস। এবং এই পর্যায়ে আমি এটাকে জন্ডিস বলি। এই পর্যায়ে আমি এটাকে কি বলি, জন্ডিস বলি। এই পর্যায়ে আমি এটাকে জন্ডিস নামে আঁকে দিই। যে শরীর হাত পা হলুদ হয়ে গেলে এটাকে আমরা কি বলি, জন্ডিসই বলি। তাহলে এই যে সবকিছু হলুদ হয়ে যাওয়াকে আমরা কি বলবো, জন্ডিস বলবো। এবং এইটার মাত্রাতিরিক্ত অবস্থা, হেপাটাইটিস বি আর সির এটাকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে, ক্যান্সারও হতে পারে। একটা খারাপ অবস্থায় কি হতে পারে, একদম খারাপ অবস্থায় ক্যান্সারও হয়ে যেতে পারে। লিভার সিরোসিস থেকে কি হয়ে যেতে পারে, ক্যান্সারও হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে, এই কয়টা কথা। এবং এটা কিন্তু সৃজনশীলে আসে, এটা কিন্তু সৃজনশীলে প্রায় দেখি চলে আসে, ঠিক আছে। সিরোসিস মানে ড্যামেজ হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে এটার প্রতিকারের জন্য আমরা কি করতে পারি, হেপাটাইটিস বি এটাকে জানার জন্য একটা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়, একটা অ্যান্টিজেন টেস্ট করানো হয়। অ্যান্টিজেন টেস্ট হেপাটাইটিস বি এর জন্য অ্যান্টিজেন টেস্টটা করানো হয়। সেই অ্যান্টিজেন টেস্টে কি, এইচবিএস-এজি টেস্ট। এইটা করলে মোটামুটি শিওর হওয়া যায়, যে কারো হেপাটাইটিস বি হয়েছে। কি হয়েছে, হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে, এটা শিওর হওয়া যায় এইচবিএস-এজি এই টেস্টের মাধ্যমে। পাশাপাশি আরেকটা টেস্ট আছে, সেটা হইলে বিলিরুবিনের মাত্রা দিয়ে আমি করতে পারি। আমি বিলিরুবিন টেস্ট করতে পারি। আমি কি করতে পারি, বিলিরুবিন টেস্ট। বিলিরুবিনের মাত্রা কত সেটা দিয়ে আমি টেস্ট করতে পারি, বিলিরুবিন টেস্ট। এবং লিভারের আসলে কি অবস্থা, সেটা কি ক্যান্সার পর্যন্ত চলে গেছে কিনা সেটা জানার জন্য আমরা এসজিপিটি টেস্ট করতে পারি। এসজিপিটি টেস্ট, এই টেস্টটা করতে পারি আমরা, এসজিপিটি টেস্ট। ক্যান্সার পেশেন্টদের এই এসজিপিটি টেস্টটা খুবই কমন। আমার আম্মুর যতদিন বেঁচে ছিলেন ততদিন ওনার এই এসজিপিটি টেস্টটা রেগুলার ব্লাড টেস্টের সাথে করাইতে হতো। এসজিপিটি টেস্ট দিয়ে জানা যায় যে লিভারের আসলে কি অবস্থা আছে, লিভার এখন কি কন্ডিশনে আছে, এটা জানার জন্য এই এসজিপিটি টেস্টটা করানো হয়। ঠিক আছে, তাহলে এই তিনটা টেস্টের নাম একটু ভালো করে মনে রাখো। এই তিনটা টেস্ট করলে ডাক্তাররা বুঝে যেতে পারেন যে পেশেন্টটার কি হয়েছে, ভাইরাল হেপাটাইটিস হয়েছে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, যদি কারো ভাইরাল হেপাটাইটিস হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি আমি চিকিৎসা দিতে পারি, চিকিৎসা আমি কি দিতে পারি? আমার প্রথম ওয়ে হচ্ছে বিশ্রাম। জন্ডিস হলে ডাক্তার সব থেকে বেশি যেই ট্রিটমেন্টটা সব থেকে বেশি প্রেফার করে সেটা হচ্ছে বিশ্রাম। টেস্ট খুব দরকার।
মানে রেস্ট খুব দরকার। তুমি রেস্ট করলে তোমার লিভারের উপর প্রেশার কম পড়বে, লিভারটা সুস্থ হওয়ার সময় পাবে। যত তুমি বাইরে বাইরে ঘুরবা তত তোমার ইনফেকশন বাড়বে, তত তুমি ধুলাবাড়িতে যাবে তত তোমার ইনফেকশন বাড়বে। তো মোটামুটি যদি আমরা 10 থেকে 14 দিন আমরা যদি বিশ্রাম করতে পারি, বা অনেক ক্ষেত্রে এটাকে 1 মাসও ডাক্তার দিয়ে দেয়, যাদের অবস্থা খুব বেশি খারাপ তাদের ক্ষেত্রে 2 মাসও লাগতে পারে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি এই রোগ থেকে কি হতে পারবো, সুস্থ হতে পারবো। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে, বিশ্রাম নিতে হবে, ঠিক আছে। তারপর কি করতে হবে, গ্লুকোজ খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে, গ্লুকোজ পান করা। গ্লুকোজ পান করলে শরীরের মধ্যে কি পাওয়া যাবে, শক্তি পাওয়া যাবে। এবং এই গ্লুকোজ খাওয়ালে আমাদের কি হবে, গ্লুকোজ খাওয়ালে শরীরের মধ্যে শক্তিটা ভালো করে আসবে। পাশাপাশি কি এক্ষেত্রে হচ্ছে অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে মেট্রোনিডাজল ইত্যাদি অ্যান্টিবায়োটিকও কিন্তু দেওয়া হয়। অ্যামোক্সিসিলিন ও মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক। মেট্রোনিডাজল এগুলো কি, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। এইসব ওষুধ ডাক্তার প্রদান করবেন, মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন ওষুধ। এই দেখো এই যে মেট্রোনিডাজল, এই মেট্রোনিডাজলটা বাজারে অনেক নামে বিক্রি হয়, ঠিক আছে, যেমন ফ্লাজিল, ফিলমেট, অ্যামোডিস, মেট্রো নামেও কিন্তু এগুলো বিক্রি হয়, যেগুলো কি হয় পাতলা পায়খানা হলে খায়। পাতলা পায়খানা হলে একদম কমন একটা ওষুধ, সেটা হচ্ছে মেট্রোনিডাজল। এটা বাংলাদেশে একটা কমন ওষুধ। অ্যামোডিস, ফিলমেট, ফ্লাজেল। পাতলা পায়খানা হয়েছে একটা ফ্লাজেল খায় ফেলো, পাতলা পায়খানা হয়েছে একটা মেট্রোনিডাজল খায় ফেলো, পাতলা পায়খানা হয়েছে অর্ধেকটা অ্যামোডিস খায় ফেলো। যে অনেক তিতা একটা ওষুধ আছে না, ঠিক আছে, সস্তা একটা অ্যান্টিবায়োটিক, বাংলাদেশের খুব সস্তা একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এই যে এইটা যে খাওয়াই দেয় এটা কিন্তু খুব ক্ষতি করে, এটা কিন্তু একটা ডোজ আছে, অ্যান্টিবায়োটিকে কিন্তু একটা ডোজ থাকে, ঠিক আছে। তোমার পাতলা পায়খানা হলো তুমি খাই ফেললাম মেট্রো, তাহলে কি হলো, তোমার জীবাণুটা কিন্তু পুরোপুরি মরলো না, জীবাণুটা কিন্তু থেকে গেল, জাস্ট জীবাণুর প্রভাবটা কমে গেল, কিন্তু জীবাণুটা কিন্তু থেকে গেছে। তার মানে কি তোমার আবার কি হবে, আবারও কিন্তু এই রোগটা অ্যাটাক করবে। অনেকের ক্ষেত্রে কি হয় জানো, মেট্রোনিডাজল খাইতে খাইতে এটা বডি স্যুট হয়ে যায়, রেজিস্ট্যান্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক, বুঝছো। দুদিন পর পর দেখবা পাতলা পায়খানা হচ্ছে, দুদিন পর পাতলা পায়খানা হচ্ছে, ঠিক আছে। এমনকি মেট্রোনিডাজল এই ওষুধটাকে কিন্তু দাঁতে ব্যথার জন্য, দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। সো অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু মানে বুঝে শুনে কিন্তু কি করতে হবে, বুঝে শুনে তোমার অ্যান্টিবায়োটিক খাওয়াটা উচিত, ঠিক আছে। এবার প্রতিরোধ। তো প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করব, প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন। আর ভ্যাকসিন বললেই তো তোমাদের হচ্ছে করোনার ভ্যাকসিন নাম চলে আসে, বাট এই ভ্যাকসিনটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। একমাত্র প্রতিরোধের উপায়, একমাত্র ভ্যাকসিন, এটা একমাত্র ভ্যাকসিন যার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন 4টা ডোজ, এটার কয়টা ডোজ, এটার 4টা ডোজ। কয়টা ডোজ এটার, 4টা ডোজ, ঠিক আছে। তাহলে ডোজগুলো কিভাবে নিতে হবে, প্রথম ডোজ মাঝখানে যাবে 1 মাস, দ্বিতীয় ডোজ তার মানে ঠিক প্রথমটার 1 মাস পরে দ্বিতীয় ডোজ, দ্বিতীয়টার 1 মাস পরে তৃতীয় ডোজ, দ্বিতীয়টার 1 মাস পরে কত আমরা কি নিব, দ্বিতীয়টার 1 মাস পরে আমরা হচ্ছে তৃতীয় ডোজ নিব, ঠিক আছে। এবং চতুর্থ যে ডোজটা নিব, চতুর্থ ডোজটা কত, প্রথম ডোজের ঠিক আছে, প্রথম ডোজের 1 বছর পর, প্রথম ডোজের কি 1 বছর পর আমরা কি নিব, চতুর্থ ডোজটা নিব। প্রথম ডোজের 1 মাস পর দ্বিতীয় ডোজ, দ্বিতীয় ডোজের 1 মাস পর তৃতীয় ডোজ, তৃতীয় ডোজ থেকে 1 বছর না, কিন্তু প্রথম ডোজের 1 বছর পর হচ্ছে চতুর্থ ডোজ। আমি 5 বছর পর আমি বুস্টার ডোজ নিতে পারি, 5 বছর পর বুস্টার ডোজ, 5 বছর পর বুস্টার ডোজ, এটা তুমি চাইলে নিতে পারো, এটা নেওয়া ভালো। তাহলে কিন্তু কি হয়, তাহলে হচ্ছে এই ভ্যাকসিনটা অনেক বছর কাজ করে, তা নাহলে কিন্তু একটা সময় কিন্তু ভ্যাকসিন কি হয়ে যায়, অকেজো হয়ে যায়, ঠিক আছে। ভ্যাকসিনের শরীরে কিন্তু তার প্রভাবটা থাকে না। তাহলে এই ডোজের হিসাবটা একটু ভালো করে মনে রাখবা। নর্মালি 4টা ডোজ 1 বছরে কমপ্লিট, তুমি 5 বছর পর চাইলে একটা বুস্টার ডোজ দিতে পারো, বুস্টার ডোজটা নিয়ে নিলে ভালো, বুস্টার ডোজটা নিয়ে নিলে ভালো। তাহলে এখানে তোমরা এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটার নাম মনে রাখবা এবং পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কয়টা ডোজ এটা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এই কথাটা কিন্তু খুব
খুবই গুরুত্বপূর্ণ, এবং টাইমিংটা মনে রাখবা, কয় ডোজের পরে কয় ডোজ দেওয়া হচ্ছে। তো এইভাবে করে ট্রিটমেন্ট করলে আলটিমেটলি কি হয়ে যাবে, এইভাবে করে ট্রিটমেন্ট করলে আলটিমেটলি এই রোগী এই ট্রিটমেন্টের ফলে সুস্থ হবে। আর আগে থেকে যদি তুমি ভ্যাকসিন নিয়ে নাও তাহলে তো ভালোই, ভ্যাকসিন যদি তুমি আগে থেকে নিয়ে নিতে পারো তাহলে তো কোনো প্যারা থাকবে না, তাহলে কোনো প্রবলেম থাকবে না, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথাবার্তা। এবার আমরা ডেঙ্গু বা ডেঙ্গু জ্বরে চলে যাবো আমরা। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু নিয়ে, ডেঙ্গু চিকুনগুনিয়া, এটা হচ্ছে খুব কমন। চিকুনগুনিয়া ইজ কাইন্ড অফ এ ডেঙ্গুর মতো কিন্তু, ঠিক আছে? তো ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়ে এগুলো খুব মাতামাতি হয়। তাহলে আমরা এখন কি পড়তে যাচ্ছি, আমরা এখন যে রোগটা পড়তে যাচ্ছি সেই রোগের নাম হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু বাংলাদেশে একদম মানে হাড় কাঁপানো অবস্থা হয়ে গেছিল ডেঙ্গু, বা এটাকে ডেঙ্গিও বলা হয়, ডেঙ্গি মশা। ডেঙ্গুটা হচ্ছে কার কারণে? ডেঙ্গি মশার কারণে হচ্ছে, ডেঙ্গি মশা। ডেঙ্গু কার কারণে হচ্ছে? ডেঙ্গি মশার কারণে হচ্ছে, ডেঙ্গি মশার কারণে হচ্ছে। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভারও বলা হয়ে থাকে, ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখবা, এই ডেঙ্গুর যে ভাইরাসটা এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এই ভাইরাসটা একটা কি? আরএনএ ভাইরাস। এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস, ঠিক আছে? তাহলে আমাদের এখন জানতে হবে এটার পোষককে, আমার এখন জানতে হবে এটার পোষক বা বাহককে। পোষক বা বাহককে, বাহক এবং পোষক। বাহককে, বাহক হচ্ছে এডিস মশা। কি মশা? এডিস মশা। এডিস মশা না, ঠিক মশকি, কারণ স্ত্রী মশকিগুলো এগুলো দ্বারা বেশি আক্রান্ত হয়। তাহলে বাহক হচ্ছে এডিস মশকি, এবং পোষক ও রোগ কার হয়? প্রসব এবং রোগ হয় মানুষের। মানুষ এটাকে জায়গা দেয় এবং তারপর কি হয়ে যায়? ডেঙ্গু হয়ে যায়। তাহলে যেই এডিস অ্যাজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস, এই দুই টাইপের মশা আছে, এডিস অ্যাজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস, এই যেটা আছে যাদের, এই মশাদেরকে যদি, এই মশাদের শরীরে যদি ডেঙ্গুর ভাইরাসটা চলে যায় এবং সেই মশা যদি অন্য একটা মানুষকে কামড়ায়, তখন হচ্ছে এই মানুষের কি হয়ে যায়? ডেঙ্গু হয়। এবং এর ফলে কি হয়? এর ফলে প্রকাশটা পায় কিভাবে? রোগটা কিভাবে প্রকাশ পায়? তীব্র জ্বর দিয়ে। রোগটা প্রকাশ পায় হচ্ছে তীব্র জ্বর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা এই ডেঙ্গু ভাইরাস যেটা, এই ডেঙ্গু ভাইরাসের যদি আমরা কথার দিকে বলি, মানে ডেঙ্গু ভাইরাসটা আসলে বেসিক্যালি কি করে, যেই কারণে আলটিমেটলি এটা মানুষের জ্বর হয়। ডেঙ্গু ভাইরাসের শরীরে অ্যাটাক করে সে যে মানুষের অনুচক্রিকাগুলো ধ্বংস করে ফেলে। সে যে কি করে ফেলে? মানুষের অনুচক্রিকাগুলো ধ্বংস করে ফেলে এবং দেহের ভিতরে খুব চরম মাত্রায় ইনফেকশন তৈরি করে। তখন মানুষের কি হয়? একটা পর্যায়ে কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর তৈরি হয়, ঠিক আছে? এবং এটাকে হাড় ভাঙা জ্বরও বলা হয়। এটাকে কি বলা হয়? হাড় ভাঙা জ্বরও বলা হয়। এটাকে কি বলা হয়? হাড় ভাঙা জ্বরও বলা হয়। কেন হাড় ভাঙা জ্বর বলা হয়? কারণ এই ডেঙ্গু হইলে ঘাড়, কোমর, মাথা, সারা দেহ চরম লেভেলের ব্যথা হয়ে যায়, অনেক বেশি ব্যথা হয়ে যায়। তো এই ডেঙ্গু রোগের একটা বড় একটা লক্ষণ হচ্ছে কি? শরীরে ব্যথা। এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে হাড় ভাঙা জ্বরও বলা হয়। আচ্ছা, তো এই ডেঙ্গু জ্বর আছে তিন ধরনের ডেঙ্গু জ্বর আছে। কয় ধরনের ডেঙ্গু জ্বর আছে? 3 ধরনের ডেঙ্গু জ্বর আছে। প্রথম ডেঙ্গু জ্বরটার নাম কি? প্রথম যে ডেঙ্গু জ্বরটা সেটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু। 2 নম্বর আছে হেমোরেজিক ডেঙ্গু। 2 নম্বর আছে কি? হেমোরেজিক ডেঙ্গু। আর 3 নম্বর আছে ডেঙ্গু শক সিনড্রোম। 3 নম্বর আছে ডেঙ্গু শক সিনড্রোম। এই 3 রকমের ডেঙ্গু হইতে পারে। কয় রকমের ডেঙ্গু হইতে পারে? এই 3 রকমের ডেঙ্গু হইতে পারে, ঠিক আছে? তাহলে সাধারণ ডেঙ্গুতে কি হয়? সাধারণ ডেঙ্গুতে তোমার এক্সট্রিম লেভেলের জ্বর আসে, হাড় ভাঙা জ্বর। 103 ডিগ্রি 104 ডিগ্রি পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। 103 ডিগ্রি 104 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এবং এই পর্যায়ে রোগী অনেক বেশি কাঁপুনিতে জ্বর হওয়ার পরে আস্তে আস্তে পরে সুস্থ হয়ে যায়। হেমোরেজিক ডেঙ্গু কি? এই ডেঙ্গু হলে মানুষের অনুচক্রিকা ভেঙে যায়। অনুচক্রিকা কি হয়ে যায়? অনুচক্রিকা হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অনুচক্রিকা নষ্ট, অনুচক্রিকা ড্যামেজ হয়। অনুচক্রিকা কি করে? দেহে রক্ত জমাট বাঁধতে হেল্প করে, তাই না? এটা ভাঙার ফলে কি হয়? দেহের ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়, রক্তনালিকা ছিঁড়ে যায়, ইন্টারনাল ব্লিডিং হয়ে মানুষ হেমোরেজ হয়ে, রক্তপাত হয়ে
মানুষ মারা যায়। এমনকি অনেক সময় কি হয়, মানুষের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে পর্যন্ত রক্ত চলে আসে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গু। আর ডেঙ্গু শক সিনড্রোম কি, এক্ষেত্রে হচ্ছে হেমো কনসেন্ট্রেশন হয়। হেমো কনসেন্ট্রেশন দেহের ভিতরে অনেক সময় কি হয়, অনুচক্রিকার ঘনত্ব কমে যায়, রক্তনিকাগুলো ধ্বংস হয়ে যায়, রক্তের ভারসাম্য নষ্ট হয়ে যায়, রক্তের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং রক্তটা অনেক বেশি ঘন হয়ে যায় এবং তখন পেশেন্টটা শকে মারা যায়। শক মানে কি, শক মানে হচ্ছে শক অনেকভাবে হতে পারে, যেমন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ব্রেনে প্রবলেম হতে পারে, ঠিক আছে। অত্যাধিক মাত্রার জ্বর, রক্তের ঘনত্বের পরিবর্তন হয়ে রোগীটা শকে মারা যেতে পারে। তাহলে এইগুলোকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। এই 3 প্রকার ডেঙ্গু আছে, বুঝছো, এবং 3 প্রকারই ডেঞ্জারাস। সাধারণ ডেঙ্গুতেও কি হয়ে যেতে পারে, মানুষ মারা যেতে পারে। সাধারণ ডেঙ্গুতে একজন মানুষ কাত হয়ে যেতে পারে, চিকুনগুনিয়া। এবং আরেকটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে শরীরের র্যাশ। এই ডেঙ্গু হইলে অনেকের শরীরে কি হয়, রাশ হয়। র্যাশ কি, ওই যে লাল 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 হয়ে যায়, শরীরে কি হয়ে যায়, এরকম রাশ হয়, র্যাশ হয়, ঠিক আছে। এই র্যাশটা কিন্তু কমন। এখন আমি কিভাবে ডেঙ্গু হয়েছে কিনা সেটা কি করতে পারি, জানতে পারি, বা কিভাবে আমি টেস্ট করতে পারি এটা জানার জন্য যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমি কি করতে পারি, রোগ নির্ণয়, ডেঙ্গু যে হয়েছে। আচ্ছা, রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমি করতে পারি সেটা হচ্ছে সেরোলজি টেস্ট। সিরাম নিয়ে বা রক্তের প্লাজমা নিয়ে আমরা ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি টেস্ট করতে পারি। ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি টেস্ট। ইমিউনোগ্লোবুলিন মানে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো যদি থাকে তোমার দেহে, যদি ডেঙ্গুর জন্য অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডিটা কই থাকবে, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি আকারে থাকবে। ইমিউনোগ্লোবুলিন মানে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে অ্যান্টিবডি। আমি লিখে দিই এখানে, ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো থাকলে কি হয়, বোঝা যায় যে এই রোগীটার কি হয়েছে, এই রোগীটার হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছে। এভাবে করে কি করা যায়, জানা যায়। 2 নম্বরে তুমি কি করতে পারো, অনুচক্রিকা টেস্ট করতে পারো। অনুচক্রিকা অনুচক্রিকার সংখ্যা আমরা নর্মালি জানি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটারে কি থাকে অনুচক্রিকাতে, এটা 1.5 লক্ষের নিচে নেমে আসে। 1.5 লক্ষ পার কিউবিক মিলিমিটারের নিচে নেমে আসে, প্রতি ঘন মিলিমিটারে 1.5 লক্ষের নিচে নেমে আসে। তখন এটা বোঝা যায় কি, তখন বোঝা যায় এই রোগীটার কি হয়েছে, ডেঙ্গু হয়েছে। এবং 3 নম্বরে কি করা যায়, সেল কালচার করা যায়। কি করা যায়, সেল কালচার। সেল কালচার। সেল মানে কি, কোষ। সেল মানে কি, কোষ কালচার করেও কিন্তু জানা যায় যে ওই রোগীটার কি হয়েছে কিনা, ওই রোগীটার ডেঙ্গু হয়েছে কিনা। কোষ কালচার মানে কি, তোমার রক্ত নিবে, রক্ত নিয়ে ডেঙ্গুর জীবাণুটাকে কালচার করার চেষ্টা করবে। কি করবে, কালচার করার চেষ্টা করবে রক্তকণিকা নিয়ে। কালচার মানে কি বুঝো তো, টিস্যু কালচারের মতো বর্ধিত করে, রক্ত নিয়ে পেট্রি ডিশের মধ্যে বা একটা পাত্রে, মানে একটা টেস্টের মধ্যে নিয়ে সে টেস্ট করার চেষ্টা করে যে কোন জীবাণুটা বর্ধিত হচ্ছে। পরে অনেকগুলো জীবাণু নিয়ে পরে টেস্ট করে সেটা হলো কিসের জীবাণু, ঠিক আছে। যদি আইডেন্টিফাই করা না যায়, এটাকে বলে সেল কালচার। কিছুটা টিস্যু কালচারের মতো জীবাণুগুলোকে একটা পুষ্টিবর্ধক মাধ্যমে বর্ধিত করে সেই জীবাণু নিয়ে পরবর্তীতে টেস্ট করে জানা যায় যে এটা আসলে কি, এটা আসলে ডেঙ্গু না অন্য কিছু। এই পদ্ধতিতে তুমি কি করতে পারবা, এই পদ্ধতিতে তুমি জানতে পারবা যে আসলে আলটিমেটলি এই রোগীটার কি হয়েছে কিনা, এই রোগীটার ডেঙ্গু হয়েছে কিনা। বুঝতে পারছো, এভাবে করে তুমি জানতে পারবা। 1 মিনিট। কমেন্টে আচ্ছা, ওকে, বুঝতে পারছো। তাহলে এই কথাগুলো একটু মনে রাখবা। তাহলে আমরা ডেঙ্গুর নর্মাল পরিচিতি জানছি, ডেঙ্গুর টাইপগুলো জানছি এবং ডেঙ্গু রোগ কিভাবে নির্ণয় করে সেটা নিয়ে জানছি। আচ্ছা, তোমাদের পরে আরেকটা জিনিস আছে, NS1 অ্যান্টিজেন। অনেকে এটাকে NSI ভাবে, এটা হচ্ছে NS1 অ্যান্টিজেন। এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিজেন। তুমি তো অ্যান্টিবডি দিয়ে টেস্ট করছো, অ্যান্টিবডির জন্য তো অ্যান্টিজেন থাকবে। NS1 অ্যান্টিজেন, এটা হচ্ছে ডেঙ্গু আছে কিনা সেটা দেখার জন্য একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা ডেঙ্গুকে ইন্ডিকেট করে। NS1 অ্যান্টিজেন, ঠিক আছে। এটা এক ধরনের অ্যান্টিজেন বা এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এটা থেকে বোঝা যায় যে কি হয়েছে, ডেঙ্গু হয়েছে। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, বুঝছো, এটা হচ্ছে অ্যান্টিজেন। ভাইয়া ইমিউনোগ্লোবুলিনটা আরেকবার, ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন মানে কি, অ্যান্টিবডি। হচ্ছে NS1 অ্যান্টিজেন যেটা আছে,
জীবাণুটার জন্য, ওই NS1 অ্যান্টিজেনের জন্য ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হবে। এই ইমিউনোগ্লোবুলিন এম আর ইমিউনোগ্লোবুলিন জিটা হচ্ছে অ্যান্টিবডি। এটা কার জন্য তৈরি হয়েছে? ডেঙ্গুর জন্য তৈরি হয়েছে। তুমি যদি ইমিউনোগ্লোবুলিন এম আর ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডিটা পাও, ডেঙ্গুর জন্য যদি পাও, তাহলে বোঝাই যাচ্ছে তোমার শরীরে কি আছে, ডেঙ্গু আছে। তোমার শরীরে ডেঙ্গুর অ্যান্টিজেন পাওয়া গেছে বলেই কিন্তু তোমার শরীর ডেঙ্গুর জন্য অ্যান্টিবডি বানাইছে। তোমার শরীরে কিন্তু ক্ষমতা আছে অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি বানানো, জীবাণু মারার জন্য অ্যান্টিবডি বানানো। এগুলো প্রতিরক্ষা অধ্যায়ের কথাবার্তা। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি সায়েন্সটা তোমাদের একটু ক্লিয়ার করি। তোমার শরীরে যদি কোনো জীবাণু ঢুকে, তাহলে সেই জীবাণুটাকে মারার জন্য কি হবে? সেই জীবাণুটাকে মারার জন্য তোমার দেহে প্রথমে শ্বেত রক্তকণিকাগুলো কাজ করবে। শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল আর মোনোসাইট যেগুলো আছে, ডিরেক্টলি যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে মারার চেষ্টা করবে। তারা যখন পারবে না, তখন সেই দায়িত্বটা কার উপর দিবে? সেই দায়িত্বটা দিবে হচ্ছে লিম্ফোসাইটের উপর। লিম্ফোসাইট কি করবে? ওই জীবাণুকে বুঝে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করে পরে জীবাণুটাকে মারবে। অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, কিন্তু এই অ্যান্টিবডিটা আমাদের দেহের শ্বেত রক্তকণিকার মধ্যে লিম্ফোসাইট যারা আছে তারা তৈরি করে। তাহলে অ্যান্টিবডি 5 রকমের হয়। অ্যান্টিবডিগুলোকে ইমিউনোগ্লোবুলিন বা আইজি নামে ডাকা হয়। 5 রকমের অ্যান্টিবডি আছে, GAMED, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি। এই 5 প্রকারের অ্যান্টিবডি আছে। এরা চাইলে অসংখ্য জীবাণুকে মারতে পারে বিভিন্নভাবে গঠিত হয়ে। অ্যান্টিবডি আকৃতিগুলো এরকম ওয়াই আকৃতির হয়, তারা জীবাণুকে মারতে সহায়তা করে। তো এখানে এই দুইটা অ্যান্টিবডির কথা বলছে, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম। এরা কাদের জন্য তৈরি হয়? এরা ডেঙ্গুকে মারার জন্যই কিন্তু তৈরি হয়। সো ডেঙ্গুকে মারার জন্য যে তৈরি হয়েছে, এরা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আলটিমেটলি এই রোগীটার কি হয়েছে, ডেঙ্গু হয়েছে বলেই সেটাকে প্রতিরোধ করার জন্য আসে। ঠিক আছে, তাহলে এই প্রতিকার বা প্রতিরোধটা আমি এখানে লিখবো না। প্রতিরোধ এখান থেকে নতুন করে লেখার মতো কিছু নাই। দেখো আমি বলে দিই প্রতিকার কি। যদি ডেঙ্গু হয়েই যায় কারো, তাহলে তুমি এখানে ঘরে বসে আর এটার জন্য তেমন কিছু করতে পারবে না। তোমাকে অবশ্যই কোথায় যেতে হবে? তোমাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। ডাক্তার যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ খেতে হবে। ঠিক আছে, সেই ওষুধ খেতে হবে। এবং আরেকটা জিনিস, মাথা ব্যথা বা জ্বর যদি থাকে, তো সেক্ষেত্রে নর্মাল তোমার নাপা, প্যারাসিটামল এগুলোই দেওয়া হয়। নাপা, প্যারাসিটামল দিয়ে মাথা ব্যথা জ্বরটাকে কি করা যায়, এটার একটা কোপ উইথ করা যায়। কিন্তু বাকিগুলো যেগুলো আছে, বাকিগুলোর জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই তোমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। ঠিক আছে, এমনকি যদি কারো অনেক বেশি অনুচক্রিকা যদি ড্যামেজ হয়ে যায়, হেমোরেজিক ডেঙ্গু দেখি অনুচক্রিকা ড্যামেজ হয়, অনুচক্রিকার সংখ্যা কমে যায়। অনুচক্রিকার সংখ্যা যদি কারো অনেক বেশি কমে যায়, তখন সেক্ষেত্রে সেই রোগীকে কি করা হয়? সেই রোগীকে অনুচক্রিকা দেওয়া হয়, প্লাটিলেট ডোনেট করতে হয় সেই রোগীকে। রক্ত যেভাবে ডোনেট করে, রক্ত থেকে অনুচক্রিকাগুলো আলাদা করে ফেলা যায়। অনুচক্রিকাগুলো আলাদা করে তখন সেই রোগীকে ওই ব্লাড ট্রান্সফিউশনের মতোই, রক্ত দেওয়ার মতোই অনুচক্রিকাগুলো দিতে হয়। এভাবে করে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, সো ডিপেন্ডিং অন দ্য পেশেন্টের সিচুয়েশন এটা কে করবে? ডাক্তার করবে। প্রতিরোধের অবস্থা কি? প্রতিরোধের একমাত্র বড় উপায় হচ্ছে তোমার আলটিমেটলি মশা থেকে বেঁচে থাকা। তো মশা থেকে বেঁচে থাকার জন্য তোমাকে কি করতে হবে? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের মধ্যে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ঠিক আছে, এই মশাগুলো সাধারণত রাতেই কিন্তু বেশি অ্যাটাক করে। ঠিক আছে, এবং রাতেই বেশি অ্যাটাক করে। এবং একটা কথা মনে রাখবা, এই মশাগুলো দিনের বেলা খুব বেশি অ্যাটাক করে না। মশকিগুলো, এগুলো তো স্ত্রীবাচক মশকি। আর পুরুষগুলো তো সাধারণত মানুষকে কামড়ায় না, মানুষকে দংশন করে না। কেন দংশন করে না? দেখো, নর্মালি স্ত্রী আর পুরুষ দুইটা মশাই কিন্তু আলটিমেটলি এরা নর্মালি ফলের রস টস এগুলো খেয়ে সব বেঁচে থাকে, ফলের রস টস খেয়ে বেঁচে থাকে। স্ত্রী মশকগুলো যখন প্রজননের সময় হয়, ডিম পাড়ার সময় হয়, তখন তারা অনেক বেশি পুষ্টির দরকার হয় এবং অনেক বেশি পুষ্টির জন্য তখন মানুষকে কামড়ায়। ঠিক আছে, তো পুরুষগুলো সাধারণত কামড়াচ্ছে না, স্ত্রীগুলোই কামড়াচ্ছে। সেটাকে বাঁচার জন্য নিজেকে প্রোটেক্ট রাখতে হবে মশা থেকে। মশা থেকে বাঁচার জন্য তুমি এখন যেটা ইউজ করো, মশাকে নিধন করো, সেটা কেমনে করবে এটা তোমার বিষয়। গভর্নমেন্ট থেকেও কিন্তু ওই যে মশা মারার কামান দিয়ে ওই যে ধোঁয়া উড়ে হয়ে যায় না, তো এখানে ওটা দিয়ে করা যায়। ঘরের পাশে পানি জমতে দেওয়া যাবে না। এখন মনে রাখবা, এই যে এই মশা, এডিস মশা, এরা কিন্তু নোংরা পানিতে ডিম পারে না, এরা কিন্তু একদম অলওয়েজ পরিষ্কার পানিতে ডিম পারে। এই কথাটা কিন্তু মনে রাখবা। স্বচ্ছ পানিতে এরা কি করে? এরা হচ্ছে স্বচ্ছ পানিতে ডিম পারে, ময়লা পানিতে কিন্তু এগুলো জন্মায় না। সুতরাং কোনো জায়গায় কোনো ড্রামের মধ্যে বা কোনো কিছুতে পানি জমতে দেওয়া যাবে না। এই পানি পাইলে এখানে যায় ডিম পারবে এবং এখানে যে ডিম ফুটে বাচ্চা হবে। ঠিক আছে, মশার এরকম দেখলেই তোমার এগুলো ইয়ে করতে হবে। এবং একটা কথা মনে রাখবা, এই মশকিগুলা, এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, গড়ে 21 দিন বাঁচে। তাহলে তুমি চাইলেই কিন্তু রেগুলার যদি তুমি মশা নিধন কর্মসূচি চালাও, তাহলে কিন্তু মশাকে কিন্তু একদম পরিষ্কার করে কিন্তু তুমি একদম সাফ করে ফেলতে পারবা। কারণ এগুলো বেশি দিন বাঁচে না, এমন না যে বছরের পর বছর বাঁচে, 21 দিন বাঁচে। কিন্তু আবার প্রজনন করে কিন্তু অনেক বেশি।
তো এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। কার থেকে? ডেঙ্গু থেকে, ডেঙ্গু বা ডেঙ্গি থেকে, ডেঙ্গু ডেঙ্গি, ডেঙ্গু ডেঙ্গি, ডেঙ্গু ডেঙ্গি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সর্বশেষ ভাইরাস। এখান থেকে আসলে তেমন বেশি প্রশ্ন আসে না, বা তারপরে তো আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে পেঁপের রিং স্পট ভাইরাস। পেঁপের রিং স্পট ভাইরাস, যেটাকে পাপাইয়া রিং স্পট ভাইরাসও বলা হয়। এটাকে কি বলা হয়? পাপাইয়া রিং স্পট ভাইরাসও বলা হয়। এবং এই মানে এই ভাইরাসটা মাছি, জাপ পোকা, এক ধরনের মাছি বা অ্যাফিড এগুলোর মাধ্যমে ছড়ায়। এক ধরনের মাছি বা অ্যাফিড এগুলোর মাধ্যমে ছড়ায়। এবং এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু এই পাপাইয়া রিং স্পট ভাইরাসটা কিন্তু অনেক বেশি আকারে দেখা যায়। ঠিক আছে, তো এই পাপাইয়া রিং স্পট ভাইরাস সবাই হচ্ছে মেয়ে মশার ছেলে মশা নিয়ে পড়ছো। ঠিক আছে, কি করার আছে, মেয়ে মশাদের হচ্ছে পুষ্টির দরকার, এই জন্যই তারা হচ্ছে কামড়ায়। ঠিক আছে, তো এরাও কিন্তু আরএনএ ভাইরাস। এগুলোও কিন্তু কি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের জয় জয়কার, যেখানে যাচ্ছে সেখানে গেলে আরএনএ ভাইরাস পাচ্ছে। আরএনএ ভাইরাসের সংখ্যাই বেশি। ঠিক আছে, আরএনএ ভাইরাসকে অ্যাটাক করে এবং এগুলো হচ্ছে অ্যাফিড বা জাব মশা দিয়ে ছড়ায়। তো জাব পোকা দিয়ে ছড়ায়, জাব মশা না, জাব পোকা দিয়ে ছড়ায়। এদের বাহক হচ্ছে জাব পোকা, এক ধরনের পোকা। ঠিক আছে, এবং এদের টাইপ দুইটা, টাইপ, পাপাইয়া রিং স্পট ভাইরাস পি, পাপাইয়া রিং স্পট ভাইরাস ডাব্লিউ। এই দুই প্রকৃতির হয়, পাপায়া রিং স্পট ভাইরাস পি এবং পাপায়া রিং স্পট ভাইরাস ডাব্লিউ। তাহলে এদের দুটো টাইপ আছে, পি আর ডাব্লিউ। পি টাইপ, ছোট হাতের পি টাইপ, এবং ডাব্লিউ টাইপ, এই দুই টাইপের আছে। এবং পি এর কারণে এই রোগটা হয়। পেঁপের গায়ে বেসিক্যালি পি এর কারণে পাপায়া রিং স্পট ভাইরাসটা হয়। তো পেঁপের অবস্থাটা কেমন হয় দেখো, পেঁপের বোটা তো হলুদ হয়েই যায়। এ হচ্ছে পেঁপের বোটা, সবুজ বোটা হলুদ বানায় ফেলায়, এবং পাকা পেঁপেটারে একদম মানে 12টা বাজায় দেয়। দেখি পেঁপে হইলো না কলা হইলো, ঠুক্কু। সুন্দর পেঁপেটারে কলা বানায় ফেলায় একেবারে। তো এই পেঁপের গায়ে গায়ে এরকম পেঁপেটার একদম হলুদ হলুদ হয়ে যায় পেঁপে। এবং রিং স্পট, এরকম গোল গোল রিং 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 স্পট পড়ে, এরকম গোল গোল রিং 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 কি পড়ে, স্পট পড়ে, রিং 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 গোল গোল স্পট পড়ে। এবং স্পটের চারিদিকে জায়গাটা এরকম টাইপের হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়। আলটিমেটলি মাঝে মাঝে এরকম লাল লাল হয়ে যায়, মানে ক্ষত তৈরি হয়, মাঝে মাঝে এরকম ক্ষত হয়ে যায়। পেঁপেটা আলটিমেটলি নষ্ট হয়ে যায়, সহজ কথায় পেঁপেটা আলটিমেটলি কি হয়ে যায়, এরকম ক্ষত হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পড়লাম, এটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাবলাম, রিং রিং স্পট। ঠিক আছে, রিং স্পট। ঠিক আছে, পেঁপে গাছকে ধ্বংস করে দেয়, পেঁপে পাতাকে নষ্ট করে দেয়, একদম সব নষ্ট করে দেয়। ঠিক আছে, গাছগুলা মানে মোটামুটি বেশি দিন লাগে না, একবার যদি অ্যাটাক করে মোটামুটি 4 মাস, বেশি না 4 মাস, 4 মাসে বাগানের সব গাছকে আক্রমণ করে। বেশি সময় লাগে না, মাত্র 4 মাস, সময় লাগে, একদম বাগানের সবগুলা গাছকে কি করে দিবে, একদম অ্যাটাক করবে, একটা করে সবগুলা গাছ অ্যাটাক হয়ে যায় এবং পেঁপের পাতা পর্যন্ত এফেক্টেড হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আর ওয়ে থাকে না, একদম পুরোপুরি পুরো বাগানটাকে কি করে ফেলতে হয়, পুরো বাগানটাকে জ্বালাই ফেলতে হয়। তাহলে এখান থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আসে না, বা তারপরে আমাদের একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে একটা চারা রোপণের, একটা উদ্ভিদ জন্মানোর
30 থেকে 40 দিনের মধ্যে লোক প্রকাশ পায়। 30 থেকে 40 দিনে লক্ষণ প্রকাশ পায়। উদ্ভিদটা জন্মানোর 30 থেকে 40 দিনের মধ্যে কি হবে, প্রথম লক্ষণটা প্রকাশ পাবে। ঠিক আছে, তো লক্ষণটা কিভাবে প্রকাশ হবে, গাছের ক্লোরোপ্লাস্ট নষ্ট করে দিবে, ক্লোরোপ্লাস্টকে নষ্ট করে দিবে, পাতা হলুদ হয়ে যাবে এবং মোজাইকের মতো দাগ পড়বে, মোজাইকের মোজাইক মানে তো বুঝোই যে খন্ড 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 ছোট 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 খন্ড 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 দাগ পড়বে। তারপর কি হবে, পাতায় গাছের পাতার বোটায় কি হবে, তৈলাক্ত তেলের মতো, ঠিক আছে, তৈলাক্ত তেলের মতো বোটায় তৈলাক্ততা দেখা যাবে। এবং এটা কম বয়সী পাতাদেরই কিন্তু বেশি অ্যাটাক করে। এটা কি করে, কম বয়সী পাতাদেরকে কিন্তু এটা কি করে, বেশি অ্যাটাক করে। তারপর কি হবে, যে পাতা কুঁচকে যাবে, কুঁচকে যাওয়া মানে বুঝতে, পাতা একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পাতা কুঁচকে যাবে, আকৃতি নষ্ট হবে এবং সবশেষে ঝরে যাবে। সবশেষে কি হয়ে যাবে, ঝরে যাবে, পাতাটা একদম পুরাপুরি কি হয়ে যাবে, ঝরে একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার PRSVP, এই পি এর কারণে কিন্তু হচ্ছে। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে আক্রান্ত পেঁপে স্পটের ন্যায় দাগ হবে। আক্রান্ত পেঁপের গায়ে স্পটের মতো দাগ পড়বে, এটা স্পটের মতো দাগ পড়বে, আক্রান্ত পেঁপের গায়ে যে স্পট 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 পড়বে। ঠিক আছে, তারপর কি হবে, পেঁপে হলুদ হয়ে যাবে, হলুদ, রিং বড় হবে, রিংটা আকারে বড় হওয়ার পরে পেঁপে ছোট, এক মিনিট, আমাকে আবার একটু কাস্ট দিতে হবে, সরি, এক মিনিট, আমি ভুলে ক্যান্সেল করে ফেলছি। পেঁপে আকৃতিতে ছোট হয়ে যাবে। ভাইয়াকে সামনাসামনি দেখতে পেলাম না, মোটামুটি অন্য ভাইয়াদের সাথে দেখা হয়েছে, ভাইয়া খুব বিজি। পেঁপে ছোট হয়ে যাবে, ভাইয়া আসলেই বিজি, ভাইয়া যে বিজি তোমাদের কারণেই কিন্তু বিজি। কারণ তোমরা তো জানো ভাইয়া হচ্ছে 10 MS এ তোমাদের পড়ানোর পাশাপাশি জবও করে। তো এই জবের কারণে তোমাদের পরবর্তীতে যাতে ভালো হয় সেই জন্য নতুন নতুন জিনিস বানানোর কাজেই কিন্তু যাওয়া লাগে। তো সবশেষে কি হয়ে যাবে, পেঁপের মিষ্টতা কমে যাবে, আলটিমেটলি পেঁপেটা একদম কি হয়ে যাবে, মানে একদম নষ্ট হয়ে যাবে। সহজ কথায় পেঁপে খাইতে আর কি লাগবে না, মিষ্টি লাগবে না। তো এটার ক্ষেত্রে কি করব আমরা, এটার ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে কি করার, যদি হয়ে যায় প্রতিকারের ক্ষেত্রে তোমার গাছ পুরো উপড়ায় ফেলতে হবে, গাছ আর রাখা যাবে না, ওই গাছ রেখে তো একদম পুরো নষ্ট হয়ে যাবে। প্রথম যখন লক্ষণ প্রকাশ পাবে তখন যদি তুমি একটু স্প্রে করে দাও, জীবাণুনাশক দাও, তাহলে তো ভালো, সেক্ষেত্রে বেঁচে যাবা। জীবাণুনাশক যদি দাও, ঠিক আছে, তুমি যদি জীবাণু মুক্ত জাত ব্যবহার করো তাহলে তো খুবই। ডাক্তার মাকসুদ আমাদের দেশের বিজ্ঞানী, উনার আবিষ্কৃত জিন প্রকৌশল থেকে আবিষ্কৃত কিছু জাত আছে, সেই জাতগুলা দেখা যায় যে এই পেঁপে এগুলা ভালো হয়, এগুলো তুমি করতে পারো। আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তুমি হচ্ছে উন্নত জাত বাছাই করবা, বিশুদ্ধ জাত বাছাই করবা। তুমি হচ্ছে পূর্ব থেকেই পুরো বাগানটা পরিষ্কার করে নিবা, বাগানে স্প্রে করে নিবা, জীবাণুনাশক ঠিক মতো প্রয়োগ করবা, ঠিক আছে।
আর তো এইগুলাই তো প্রতিরোধগুলো অতটা বেশি ইয়ে না, এগুলো থেকে সৃজনশীল খুব বেশি একটা আসে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথাবার্তা, এই জিনিসগুলো মনে রাখবে। এটা পেঁপে তো হয় নাই, এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে হচ্ছে লাউ না কুমড়া না মিষ্টি আলু না ঢেঁড়স, কাইন্ড অফ ঢ্যাঁড়স মনে হইতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা, বুঝছো? তাহলে আমরা বেসিক্যালি আজকে পাপায়া রিং স্পট ভাইরাস পড়লাম, আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে হচ্ছে ডেঙ্গু পড়লাম এবং হেপাটাইটিস পড়লাম। চলো আমরা একদম প্রথমে চলে যাই। আমরা প্রথমে ভাইরাল হেপাটাইটিস পড়ছি। ভাইরাল হেপাটাইটিস এটা ভাইরাস দ্বারিত হয়। হেপাটাইটিস কেন? কারণ লিভারের কোষকে ড্যামেজ করে, লিভারের কোষকে হেপাটিক সেল বলে, এবং আইটিআইএস মানে হচ্ছে প্রদাহ বা ইনফেকশন, লিভারের সেলে ইনফেকশন হয়। ভাইরাল হেপাটাইটিস আমরা 5 রকমের পাই, এ বি সি ডি ই। সিটাকে তুষের আগুন বা নীরব ঘাতক হয়, কারণ এটা হলে মানুষকে বাঁচানো খুব টাফ হয়ে যায়। আর বিটা বাংলাদেশে বেশি হয়, এবং বিটা একমাত্র ডিএনএ, বাকিগুলো হচ্ছে আরএনএ। আর সুপ্তিকালগুলো আমরা একটু ভালো করে পড়ে নিব, কোনটা কতদিন চুপচাপ ঢুকে বসে থাকতে পারে। হেপাটাইটিসের ক্ষেত্রে কি হয়? জ্বর হয়, ইনফেকশন হলে তো জ্বর হবেই। জ্বরের ফলে কি হয়? বদহজম হয়, খাবারে প্রবলেম হয়, ক্ষুধামন্দা দেখা যায়। বদহজম থেকে তোমার ডায়রিয়াও হয়ে যেতে পারে। ডায়রিয়া হয়েছে তুমি খাচ্ছ না, তার কারণে তুমি দুর্বল হয়ে যাবা। দুর্বল হবা, তুমি নিস্তেজ হয়ে যাবা, মাথা ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে। ঠিক আছে, প্রস্রাবের সাথে প্রস্রাব হলুদ হয়ে যাবে, শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে যাবে, কারণ কি বিলিরুবিন বেড়ে যাবে। বিলিরুবিন কেন তৈরি হচ্ছে? লিভারের ড্যামেজের কারণে হচ্ছে, এবং এর কারণে শেষে ক্যান্সারও হতে পারে। এইচবিএস এজি টেস্ট করে জানতে পারবা, বিলিরুবিন টেস্ট করে জানতে পারবা, এজিবিডি টেস্ট করে তুমি জানতে পারবা। চিকিৎসা হচ্ছে বিশ্রাম, প্রধান চিকিৎসা হচ্ছে বিশ্রাম, গ্লুকোজ খাওয়া বা অ্যামোক্সিসিলিন এবং মেট্রোনিডাজল ওষুধ ডাক্তার ব্যবহার করেন। এটার প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন গ্রহণ। একটা মাত্র ভ্যাকসিন আছে, পেন্টাভাইরান ভ্যাকসিন, 4টা ডোজ। প্রথম 3টা 1 মাস পর পর, চতুর্থটা প্রথমটার 1 বছর পর, 5 বছর পর তুমি বুস্টার ডোজ চাইলে নিতে পারো। তারপর আমরা কি বললাম? ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস, এটা এক ধরনের ফ্ল্যাবি প্রকৃতির ভাইরাস। এটার বাহক হচ্ছে অ্যাডিস মশকি। এটার বাহক কি? অ্যাডিস মশকির অ্যাটাকে কিন্তু এটা হয়। আচ্ছা, আমার পেন্সিলটা কই গেল? লিখে নে, এটা হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস। এটা হচ্ছে একটা ফ্ল্যাবি ভাইরাস, এটা একটু অ্যাড করে নাও, ফ্ল্যাবি প্রকৃতির ভাইরাস। আচ্ছা, তো এডিস মশকি হচ্ছে বাহক, পোষক হচ্ছে মানুষ, তাই এই রোগটা হয়। রোগ প্রকাশের তীব্র জ্বর হয়। 3 রকমের আছে: সাধারণ ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু, ডেঙ্গু শক। হেমোরেজিক ডেঙ্গুতে দেহের ভিতর রক্তক্ষরণ হয়ে মানুষটা মারা যায়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3টা কাজ করতে পারি। সেরোলজি করে আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, ইমিউনোগ্লোবুলিন জি বা ইমিউনোগ্লোবুলিন এম আছে কিনা দেখার জন্য NS1 অ্যান্টিজেনের প্রেক্ষিতে। অনুচক্রিকের সংখ্যা 1.5 লক্ষের নিচে নেমে যায়, আমি এরকমও দেখছি 50,000-এও নেমে যায়। সেক্ষেত্রে প্লাটিলেট প্রয়োগ করতে হবে, প্লাটিলেট থেরাপি দিতে হবে। সেল কালচার করে আমি জানতে পারি যে আসলে ডেঙ্গু হয়েছে কিনা। উপায় হচ্ছে মশা থেকে প্রতিরোধ, মশার জায়গাগুলোকে নষ্ট করা। পাপায়া রিং স্পট ভাইরাস জাপ পোকার মাধ্যমে হয়, এটা এক ধরনের অ্যাফিড প্রকৃতির, এবং এটা হলে পেঁপে কি হয়ে যায়? পেঁপে হচ্ছে নষ্ট হয়ে যায়, পেঁপের গায়ে দাগ পড়ে। 2 টাইপের আছে, PRSVP, PRSVW। PRSVP এর কারণে হচ্ছে আমার এই রোগটা হচ্ছে। 4 মাসের মধ্যে বাগানকে আক্রমণ করে ফেলে, বাগান নষ্ট করে ফেলে। লক্ষণ প্রকাশ পায় 30 থেকে 40 দিনের মধ্যে। পাতা মারা যায়, ফল মারা যায়, ফলের মিষ্টতা কমে যায়, ফল ছোট হয়ে যায়, এবং ফলনে চরম লেভেলের কি হয়ে যায়? লস হয়ে যায়। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই চ্যাপ্টারের ভাইরাস টপিকটা শেষ। আমার নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া থেকে শুরু করবো, এবং এবার তোমাদেরকে সুন্দর আর কিছু এক্সট্রা ক্লাস দিয়ে হলেও আমি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো আই হ্যাভ রিটার্ন ব্যাক, আর কোনো টেনশন নেওয়ার কারণ নাই। নেক্সট দিন আমরা ব্যাকটেরিয়া পড়বো। ব্যাকটেরিয়াটাকে আমরা চেষ্টা করবো 2টা ক্লাসে শেষ করার জন্য। তারপর থাকবে হচ্ছে ম্যালেরিয়া। সো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের অনেক 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 ধন্যবাদ। কমেন্ট নিয়ে আজকে ঝগড়া হয়েছে, অপ্রয়োজনীয় কমেন্ট। আলটিমেটলি এটা করে তো তোমাদেরই ক্ষতি রে বাবা। অপ্রয়োজনীয় কমেন্ট করলে কিন্তু এতে কিন্তু লাভ তো নাই, বরঞ্চ তোমাদেরই কিন্তু কি হয়? ক্ষতি হয়। তো নিজের ভালো তো পাগলেও বোঝে, তোমরা তো আর পাগল না, তোমরা হচ্ছে কলেজে পড়ুয়া স্টুডেন্ট। সো নিজের ভালো বুঝতে হবে এবং কি করতে হবে? ক্লাসের মধ্যে মনোযোগ রাখতে হবে। ঠিক আছে, এটাই বললাম যে নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে। ঠিক আছে, তো নিজের ভালো বুঝতে হবে। আর নিজের ভালো তুমি যদি না চাও, তাহলে অন্তত তুমি অন্যের ভালো, অন্যের তো তুমি ক্ষতি করতে পারো না। ঠিক আছে, ওকে। দেখ, এগুলা কথাবার্তা তো পুরাতন কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্যে। অ্যান্ড আমার নেক্সট ক্লাসে আবার চলে আসবো। এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শেষ করে আমাদের পরবর্তী চ্যাপ্টারে যেতে হবে, আমাদের সিলেবাস শেষ করতে হবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছো, এই জন্য তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আর কারো কোনো তো প্রশ্ন দেখতেছি না। আজকে তোমার তো ক্লাসই ঠিক মতো করো নাই, প্রশ্ন আর কী করবা? ম্যাক্সিমামই গল্প করছো, খেলা দেখছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা যাবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।